আমরা ফিরে এলাম ক্লাস 11-এর কেমিস্ট্রি ক্লাস আমাদের চলছিল। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, আমাদের নিশ্চয়ই মনে আছে আগের দিন আমরা বোরের পরমাণু মডেলের ত্রুটি অবধি পড়েছিলাম। এবারে এসো আমরা আজকে পার্ট 2টা পড়ি বা লাস্ট অংশটা পড়ি। তো আজকে আমরা যে অংশটা দিয়ে শুরু করছি, যে পয়েন্টটা দিয়ে, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের প্রেক্ষাপট। অর্থাৎ কি, আগের দিন আমরা শেষ করেছিলাম যেখানে যে বোরের মডেলটা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে সাফল্যের সাথে ব্যাখ্যা করতে পারলো ঠিকই, কিন্তু বোরের পরমাণু মডেলেরও এমন কিছু ত্রুটি দেখা গেল যেগুলো কিন্তু তার মতবাদ থেকে বা তার মডেলটা থেকে সেটাকে দূর করা যায় এমন কোনো সাপোর্ট পাওয়া গেল না। তো সেই জন্য তখন সেই ত্রুটিগুলোর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা তখন চেষ্টা করলেন যে বেশি সুটেবল কি মডেল একটা দেওয়া যেতে পারে, যেটা যাতে করে এই যে বোরের পরমাণু মডেলের যে ত্রুটিটা ছিল সেটা যাতে দূর করা সম্ভব হয়। তো এই ক্ষেত্রে এটা করতে গিয়ে উন্নততর মডেল একটা দিতে গিয়ে কি হলো, একটা যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বলে পরে পরিচিত হলো, সেখানে দুটো বিষয়ে অবদানের কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে পদার্থ কণার দ্বৈত আচরণ, ডুয়াল নেচার, আর একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এই দুটো ফ্যাক্টর খুবই একটা ভূমিকা নিল এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটাকে প্রেসক্রাইব করার জন্য। তো আমরা প্রথমে একটু জেনে নিচ্ছি যে প্রথম যে ফ্যাক্টরটার কথা আমি বললাম, ইলেকট্রনের ডুয়াল নেচার, ওয়েভ পার্টিকেল নেচার। তো সেইটা মতবাদের যে প্রবক্তা তিনি হলেন ডি ব্রগলি। তিনি ফরাসি বিজ্ঞানী, 1924 খ্রিস্টাব্দে। তিনি বললেন যে তার যে বিশ্লেষণের সাহায্যে তিনি সিদ্ধান্তে এলেন যে ফোটনের যে দ্বৈত সত্তার মতো, ফোটনের তিনি বললেন যে দ্বৈত সত্তা আছে, যেমন কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, সেরকমই ইলেকট্রনও যে গতিশীল যে ওই বৈদ্যুতীয় কোনো যদি ক্ষুদ্র কণা থাকে তার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান, পার্টিকেল এবং ওয়েভ নেচার। তো তার জন্য তিনি একটা সমীকরণ দিলেন যেটা ডি ব্রগলি সমীকরণ হিসেবে পরিচিত, যেখানে এই সমীকরণটাকে ডি ব্রগলির ওয়েভ সমীকরণ বলা হয়, যেখানে ল্যামডা হচ্ছে ইলেকট্রনের গতি থেকে সৃষ্ট যে তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটা আমরা আগেই জানি, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, এম ভিটা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ, যেটাকে পি দিয়ে লেখা হয়েছে। তো দেখো এখানে আমরা কিভাবে আসছি, দেখো সেটাই যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আছে। এখানে আরেকটা কথা বলে দিই, ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা হচ্ছে ইলেকট্রনের ভরবেগের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি হচ্ছে যে তীব্র বেগে যদি গতিশীল থাকে কোনো বস্তু কণা, তার ভরবেগ সেই কণাটি দ্বারা যে তার তরঙ্গ ধর্মের জন্য যে তরঙ্গ সৃষ্টি হবে তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ যত বেশি গতিবেগ নিয়ে গতিশীল থাকবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কিন্তু কম হবে, ছোট হবে, তাই না? আচ্ছা, এবার ডি ব্রগলি সমীকরণে কি করে পৌঁছানো যায় প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে, এসো আমরা চট করে একটু দেখে নিই। আচ্ছা, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আমরা আগের দিনই পড়েছি, = h নিউ। এগুলো রাশিমালার সাথে তোমাদের পরিচয় ঘটিয়েছি আগের দিন বলে দিয়েছি, যার জন্য আজকে আর বললাম না। তাহলে hc/λ, আইনস্টাইনের ভর ও শক্তি নিত্যতা যে সমীকরণ, সেটা হচ্ছে E=mc²। এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা কি পাই, hc/λ হচ্ছে mc², বা ল্যামডা লেখা যায় যে h/mc। এবার ডি ব্রগলি কি বললেন, তার মত হলো যে ফোটনের মতো তীব্র বেগে গতিশীল বস্তু কণার ক্ষেত্রে যেমন ইলেকট্রন, এই সমীকরণটা প্রযোজ্য হবে। সেজন্য এখানে আমরা তার ইলেকট্রনের ভর আর ইলেকট্রনের গতিবেগটাকে এখানে লিখতে হবে। তো এই কথা তিনি বললেন। এছাড়া আরেকটা নীতির কথা আমরা বলবো, যেটা এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, এই নীতিতে কি বলা হলো, যে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণা, মানে এটা খুবই ক্ষুদ্র কণার ক্ষেত্রে প্রযোজ্য, অণু, পরমাণু, ইলেকট্রন, তাদের ক্ষেত্রে তাদের অবস্থান এবং ভরবেগের একই সঙ্গে নির্ভুল পরিমাপ কিছুতেই সম্ভব নয়। এটা যদি আমরা গাণিতিক যে রূপটা সেটায় যদি যাই, অর্থাৎ কোনো মুহূর্তে অবস্থান নিয়ে অনিশ্চয়তার মান যদি হয় Δx, আর যদি ভরবেগ নিয়ে অনিশ্চয়তার মান হয় Δp, তাহলে এই দুয়ের গুণফল h/4p সমান হবে অথবা তার থেকে বেশি হবে। তো দেখো এখানে Δpর জায়গায় যদি আমরা mv বসাই, তাহলে mটাকে যদি এপাশে নিয়ে আসি, তাহলে Δx × Δp হচ্ছে > h/4pn।
সুতরাং কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পরমাণুর মধ্যে ইলেকট্রনের ভরবেগ আমরা যতই নির্ভুলভাবে পরিমাপের চেষ্টা করি না কেন, ততই দেখা যাবে যে ওর অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা তত বাড়বে। তো অবস্থান বা ভরবেগ পরিমাপের অনিশ্চয়তা এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে যে এই যে ক্ষুদ্র কণাগুলো যে দ্বৈত সত্তা, ডুয়াল নেচার, যেটা ডি ব্রগলি বললেন, অর্থাৎ একটা তরঙ্গ ধর্মও থাকছে, একটা কণার ধর্মও থাকছে। এই দুটো ধর্মের কারণে কি হচ্ছে যে এই অনিশ্চয়তা নীতিটা দেখা যাচ্ছে। যে তার মানে কি দাঁড়ালো, পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান বা কক্ষপথের অবস্থান সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু বলা সম্ভব নয়। সম্পর্কে যাই বলুক না কেন, কিছুটা অনিশ্চয়তা থাকবে। এবং এই কারণেই বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক কিছুই ত্রুটি ব্যাখ্যা করে দিতে সক্ষম হলেও পুরোপুরি কিন্তু কারেক্ট ছিল না। এটার কারণটা হচ্ছে এইটা, যেটা আমরা ডি ব্রগলি এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে এই কারণটা বুঝতে পারি। তো তার সেই দুটো কারণে, এই দুটো ফ্যাক্টরকে মাথায় রেখে, এই দুটো থিওরিকে মাথায় রেখে যে মডেলটা তারপর সাজেস্ট করা হলো, যেটা মোর অ্যাকুরেট, সেটা হচ্ছে পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। আচ্ছা, এই মডেলে কি করা হলো, এখানে ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে এটা ব্যাখ্যা করা সম্ভব নয়, এটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা হলো। ওয়েভ মেকানিক্যাল মডেলও বলা হয় এটাকে। তো এটাকে কি করা হলো, শর্ডিঞ্জারের এই ব্যাখ্যা করার জন্য শর্ডিঞ্জারের তরঙ্গ সমীকরণ বা ওয়েভ ইকুয়েশনের সাহায্য নেওয়া হলো, যেটা আমি এখানে লিখেছি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0, বা এটাকে সংক্ষেপে এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাইও লেখা হয়, যেখানে এইচ হচ্ছে গাণিতিক একটা অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। এখানে সাই হচ্ছে ইলেকট্রন তরঙ্গের বিস্তার, যাকে বলা হয় ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক। ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, এক্স ওয়াই জেড ইলেকট্রনের অবস্থানজনিত ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এম তো তোমরা জানো ইলেকট্রনের ভর, আর ভি হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি। তো এই সমীকরণের সাহায্যে কি করা হলো, পরমাণুর একটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল একটা স্থাপন করা হলো। তো এই সমীকরণ কিভাবে আসে, কি বৃত্তান্ত, এটা সলভ করে কি কি পাওয়া যায়, এটা আমাদের এই সিলেবাসের মধ্যে নেই। আমরা যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেল ছোটবেলা থেকে পড়ে আসছি, বা এই ক্লাসে আমরা বোরের পরমাণু মডেলটা পড়লাম, সেজন্য সেইগুলো কেন সাফল্য পেল না সেটা ব্যাখ্যা করতে গিয়ে সেই প্রসঙ্গে আমি এটা বললাম। তো এইগুলোর থেকে এবার আমরা যা জানতে পারলাম, আমি এবার সেই বিষয়গুলোতে আসছি। কি জানতে পারলাম, এইগুলো সলভ টলভ করে আমরা জানতে পারলাম পরমাণুতে যে ইলেকট্রনগুলো সমানে ঘুরতে থাকে, তাদের প্রকৃতি সঠিকভাবে যদি আমাদের বলতে হয়, ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যক সংখ্যার প্রয়োজন হয়। এই নির্দিষ্ট সংখ্যাগুলোকে কি বলা হয়, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস। এরকম যে কোনো একটা ইলেকট্রনের যদি আমরা প্রকৃতি একদম এক্স্যাক্টলি অ্যাকুরেটলি আমরা যদি বর্ণনা করতে চাই, তাহলে আমাদের মোট 4টে কোয়ান্টাম সংখ্যা উল্লেখের প্রয়োজন। এসো এবার আমরা একটা একটা করে সেই কোয়ান্টাম সংখ্যাগুলো সম্বন্ধে জেনে নিই। প্রথমেই আমরা আসছি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে 4টে কোয়ান্টাম সংখ্যা দরকার কেন হচ্ছে। ধরো তোমাকে যদি কেউ তোমার পরিচয় জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই প্রথমে তোমার নাম বলবে, তারপর নিশ্চয়ই বলবে যে তুমি কোথায় থাকো, তোমার অ্যাড্রেসটা বলবে। এই সবকটা কথা না বললে কিন্তু তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, সেগুলোও নিশ্চয়ই বলবে। তবে গিয়ে লোকে তোমার পরিচয় সম্বন্ধে তাদের একটা স্পষ্ট ধারণা হবে। ইলেকট্রনের ক্ষেত্রেও সেরকম, ইলেকট্রনেরও একটা প্রকৃতি বা পরিচয় জানতে গেলে আমাদের এই 4টে কোয়ান্টাম সংখ্যার কিন্তু দরকার। তার মধ্যে প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এই যে বোর তত্ত্বে আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রন কি করে, নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, এবং এই সময় ইলেকট্রনগুলোর গড় শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। এগুলোকে সেজন্য মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম স্তর বলা হয়। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুযায়ী এই কক্ষপথগুলোকে নির্দেশ করার জন্য KL, MN ইত্যাদি অক্ষর ব্যবহার করা হয়, বা 1 2 3 4 এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই সংখ্যাগুলোকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করে থাকি। এইটাকে n এর মান সবসময় 1 2 3 4 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এই সংখ্যার মান থেকে আমরা তাহলে কি বুঝতে পারি, কোনো পরমাণুটার মুখ্য শক্তি স্তর, তার মুখ্য শক্তি স্তরটা কত নম্বর শক্তি স্তরে রয়েছে ইলেকট্রনটা, সেটা আমরা বুঝতে পারি। অর্থাৎ n এর মান যত বেশি বাড়ে তত আমরা বুঝতে পারি যে ইলেকট্রনটা দূরবর্তী শক্তি স্তরে রয়েছে।
তো এবং n এর মান থেকে ওই মুখ্য শক্তি স্তরে কতগুলো কক্ষক আছে সেটা নির্ণয় করা যায়। n তম কক্ষকের সংখ্যা হচ্ছে n স্কয়ার, এবং n এর মান থেকে ওই মুখ্য শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন আছে সেটাও নির্ণয় করা যায়, যেটা হচ্ছে 2n স্কয়ার। তো এইভাবে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের এই ইনফরমেশনগুলো পাই। এসো এবার আমরা পরবর্তী কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারটা সম্বন্ধে জেনে নিই। আচ্ছা, তাহলে 2 নম্বর বা দ্বিতীয় যে কোয়ান্টাম সংখ্যাটার কথা আমরা পড়বো সেটা হচ্ছে দ্বিগংশীয় বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নম্বর। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রনের যে কক্ষগুলো থাকে সেই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপকক্ষ নিয়ে তৈরি, এবং এই একই কক্ষের মধ্যে উপস্থিত যে উপকক্ষগুলো থাকে সেইখানে যখন ইলেকট্রনগুলো অবস্থান করে তখন তাদের শক্তি প্রায় সমান থাকলেও সামান্য কম বেশি হয়। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর আমরা এই যে সূক্ষ্ম গঠনটা দেখতে পেয়েছিলাম, সেই কারণে বিজ্ঞানী সোমারফিল্ড বোরের এই বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের অস্তিত্ব কল্পনা করেন। তো এই কক্ষপথের উপবৃত্তীয়তা নির্দেশ করে যে কোয়ান্টাম সংখ্যাগুলো, সেগুলোকেই বলা হয় দ্বিগংশীয় বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এল এর মান সাধারণত 0 থেকে n-1 অবধি হয়। n হচ্ছে যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আমি যদি একটুখানি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমার কে কক্ষ, অর্থাৎ প্রথম কক্ষপথ, যেখানে n এর মান হচ্ছে 1, তাহলে l এর মান কত হবে? 0 থেকে শুরু হলো, আবার n-1টাও 0, তাহলে মানে হচ্ছে 0, তার মানে সেখানে একটাই উপকক্ষ উপস্থিত। তো সেটা হচ্ছে 1 নম্বর কক্ষপথের মান, এবং l এর মান যখন 0 হয় সেই উপকক্ষকে s উপকক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে এখানে যে উপকক্ষটি উপস্থিত সেটা হচ্ছে 1s। একই রকম ভাবে যখন দ্বিতীয় কক্ষপথে, যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, তাহলে সেখানে l এর কটা মান হবে? 0 থেকে শুরু হলো, n-1 মানে হচ্ছে 1, তার মানে দুরকম কক্ষপথ সম্ভব। l0 মানে হচ্ছে s, তাহলে উপকক্ষটা হচ্ছে 2s, l1 মানে হচ্ছে p, তার মানে উপকক্ষটা হচ্ছে 2p। 3 নম্বর কক্ষপথে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3s, 3p, 3d 3 রকম উপকক্ষ সম্ভব। একই রকম ভাবে 4 নম্বর কক্ষপথে আরো উপকক্ষ 3p, 4s, 4p, 4d, 4f অবধি সম্ভব। সেটা আমরা এইখান থেকে ক্যালকুলেট করে বুঝতে পারছি। তো আরেকটা কি করতে পারি আমরা, এর মান থেকে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা 2 × 12+1 করে বের করতে পারি, যেখানে l এর মানটা হচ্ছে বসিয়ে দিয়ে আমরা সেই উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা বের করতে পারব। পরবর্তী যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা ইলেকট্রনের পরিচয় জানতে পারি সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা প্রকাশ করি m দিয়ে। তো l এর মানটা জানা থাকলে আমরা m এর বিভিন্ন মান জানতে পারি। তো l এর মানের সাথে m-টা -m থেকে, মানে -l থেকে +l পর্যন্ত হয় 0 সহ, অর্থাৎ মোট 2l+1 সংখ্যক সম্ভাব্য মান হতে পারে। এসব আমরা কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। দেখো, l এর মান যখন 0, তার মানে সেটা হচ্ছে s উপকক্ষ, তার মানে সেখানে m এর মান হচ্ছে 0। মনে রাখতে হবে যে m এর মানটা -l থেকে +l অবধি হয়। তাহলে m এর মোট কটা আমরা মান পাবো? 2l+1, তাহলে 2 × 0+1 মানে একটা। আচ্ছা, কক্ষকের নাম হচ্ছে s কক্ষক, যেটা উপস্থিত হচ্ছে, যেটা একটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, l যখন 1 হচ্ছে তখন p উপকক্ষ, তাহলে m এর মান আমরা কটা পাবো? -l, 0, +l, তার মানে -1, 0, +1। তাহলে m এর মোট মান হচ্ছে 3টে, তার মানে এখানে 3টে আমরা কক্ষক পাবো, যেটা হচ্ছে p কক্ষক। যেহেতু এখানে l এর মান 0 হলে p উপকক্ষ হয়, তাহলে তাহলে মানে p উপকক্ষটা কতগুলি কক্ষকে বিভক্ত? 3টি p কক্ষকে বিভক্ত। একই রকম ভাবে যখন l = 2 হচ্ছে, d উপকক্ষকে নির্দেশ করে, এবং m এর 5টি মান সম্ভব, -2, -1, 0, +1, +2। ওই -l থেকে +l অবধি যাচ্ছে, মাঝখানে 0 আসছে। তাহলে এখানে m এর 5টি মোট মান পাওয়া সম্ভব, এবং তাহলে কতগুলো কক্ষক হওয়া সম্ভব? 5টা d কক্ষক হওয়া সম্ভব। তো এরকম ভাবে আমরা f উপকক্ষকের জন্য দেখতে পাচ্ছি যে একই রকম ভাবে 7টা f কক্ষক হওয়া সম্ভব। তাহলে l এর মানগুলো জানলে পরে আমরা বুঝতে পারছি যে একটাই উপকক্ষ কতগুলো কক্ষকে বিভক্ত। শেষ যে কোয়ান্টাম সংখ্যাটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে s দিয়ে প্রকাশ করা হয়। একটা ইলেকট্রন যখন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, তখন একই সঙ্গে সে নিজের কক্ষপথে নিজের যে কক্ষ তার চারপাশেও সে নিজের অক্ষের চারপাশেও আবর্তন করে।
তো এই ঘূর্ণনকে বোঝানোর জন্য এই কোয়ান্টাম সংখ্যাটার প্রবর্তন করা হয়েছে। এই ঘূর্ণন কেবলমাত্র দুরকম হতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এই দুই রকম ঘূর্ণনকে প্রকাশ করা হয় এবং ইলেকট্রনের শক্তির সূক্ষ্ম পার্থক্যকে প্রকাশ করা যায়। তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান সেজন্য হয় প্লাস অফ হবে, নয় মাইনাস অফ হবে। এটা কি নির্দেশ করে যে ওই ঘড়ির কাঁটার দিকের আবর্তন নাকি তার বিপরীত দিকের আবর্তন। তো এইখানে বাইরে থেকে যদি কোনো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে এই ধরনের ঘূর্ণনের জন্য ইলেকট্রনের শক্তির যে সূক্ষ্ম পার্থক্য ঘটে সেটা এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কক্ষপথে এই যে ইলেকট্রনের নিজ অক্ষের চারপাশে যে ঘূর্ণন, তার জন্য এই কোয়ান্টাম সংখ্যাটার উৎপত্তি হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি 4টে কোয়ান্টাম সংখ্যার সাথে পরিচিত হলাম। কোনো একটি ইলেকট্রনের সম্পূর্ণ পরিচয় জানার জন্য আমাদের এই 4টে কোয়ান্টাম সংখ্যার দরকার হয় এবং 4টে কোয়ান্টাম সংখ্যা জানলে পরে তবেই আমরা একটা ইলেকট্রনের সম্পূর্ণ পরিচয় দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো এই যে কক্ষকগুলোর কথা আমরা জানতে পারলাম এই বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাগুলো থেকে। সেই কক্ষকগুলোর যে আকৃতির ধারণা সেটা ওই শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন থেকে নানান রকম গ্রাফ টাফ এঁকে সেইগুলো বার করা হয়েছে, অত ডিটেলসে আমরা যাচ্ছি না। ফাইনালি যে আকৃতিগুলোর সম্বন্ধে জানতে পারা যায় সেগুলোর সাথেই তোমাদের পরিচয় করানোর চেষ্টা করছি। এর মধ্যে আমরা যে এস কক্ষকের কথা প্রথমে পড়েছি, যে 1s 2s 3s, প্রত্যেকটার আকৃতি হচ্ছে গোলাকার, একদম গোলাকার। তো পরবর্তী যে পি কক্ষকের আকৃতিগুলো, সেগুলো পি কক্ষক আমরা জেনেছি একটু আগে 3 রকম হতে পারে। একটা হচ্ছে পিএক্স, একটা যেটা এক্স অক্ষ বরাবর থাকে ডাম্বেলের মতো আকৃতি বিশিষ্ট, আরেকটা হচ্ছে পিওয়াই যেটা ওয়াই অক্ষ বরাবর থাকে, আরেকটি হচ্ছে পিজেড যেটা জেড অক্ষ বরাবর থাকে। তো এখানে দেখো, তো এইভাবে সমস্ত এটা 2p 3p 4p এরকম ভাবে কক্ষকগুলো একই রকম ভাবে দেখতে হয়, এরকম ভাবে বিস্তৃত থাকে। আচ্ছা, ডি অক্ষকের আকৃতি জানার জন্য শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে জানা গেছে যে এটা এই প্রকার কক্ষকে আমরা দেখতে পাচ্ছি যে 5 রকম আকৃতি সম্ভব, যেমন হচ্ছে dxy কক্ষক, dxz কক্ষক, dyz কক্ষক, dx² - y² এবং dz² কক্ষক। এখানে লোকগুলোর অবস্থান একটু ভালোভাবে দেখতে হবে। তো এইরকম আকৃতি সম্পন্ন ডি এর 5টা কক্ষক সম্ভব। এইগুলো আমরা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে জানতে পারি। এই কক্ষকের আকৃতিগুলো জানা থাকলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। তো এসো এবার আমরা একটুখানি আলোচনা করে নিই যে কক্ষকের মধ্যে কি কি পার্থক্য আছে, ডিফারেন্সেস বিটুইন অরবিট অ্যান্ড অরবিটাল। আচ্ছা, কক্ষকের এক্ষেত্রে প্রথমেই তোমরা সংখ্যাটা বলে দেবে। কক্ষ হচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল, কক্ষ কিন্তু একটা ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল অঞ্চল। আচ্ছা, কক্ষতে ইলেকট্রনকে এখানে কণা রূপে ভাবা হয়। কক্ষকের যে ধারণাটা সেটা কিন্তু আসে যে ইলেকট্রনকে ঋণাত্মক চার্জযুক্ত মেঘ রূপে এখানে কল্পনা করা হয়। কক্ষগুলো রাদারফোর্ড বা বোরের মত অনুযায়ী কক্ষ হচ্ছে বৃত্তাকার, সোমারফিল্ডের মতে কক্ষ হচ্ছে বৃত্তাকার এবং উপবৃত্তাকার। আর কক্ষকের ক্ষেত্রে এস কক্ষকের আকৃতি গোলকাকার, পি কক্ষক সমূহের আকৃতি ডাম্বেলাকার ইত্যাদি। আচ্ছা, কক্ষের ধারণা কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধী। কক্ষকের ধারণা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বোর কক্ষের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², আর কক্ষকের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কখনোই দুটোর বেশি হতে পারে না। এই পার্থক্যগুলোর মধ্যে আমরা প্রশ্নের নম্বর অনুযায়ী বেছে লিখব। এসো আবার আমরা এই চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে মোস্ট কোশ্চেন্স আসে, সেটা হচ্ছে যে কক্ষক সমূহে ইলেকট্রন সজ্জার নিয়ম সমূহ। অর্থাৎ এই যে কক্ষকগুলোর সাথে আমরা পরিচিত হলাম, রুলস ফর ফিলিং আপ অফ ইলেকট্রনস ইন অরবিটাল, সেই কক্ষকগুলোতে কিভাবে ইলেকট্রনকে আমাদের বিন্যাসটা সাজাতে হবে, এইবার আমরা সেটা শেখার চেষ্টা করবো। তার জন্য আমাদের অনেকগুলো নীতি শিখতে হবে। যেমন প্রথমেই আমাদের শিখতে হবে পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতিতে কি বলা হচ্ছে যে একটি পরমাণু যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। অর্থাৎ ধরা যাক একটা 3s কক্ষকে 2টো ইলেকট্রন আছে, তার মধ্যে তোমরা বলবে যে 3টে কোয়ান্টাম সংখ্যার মান n l n 3s এর জন্য একই, কিন্তু চতুর্থটা ভেবে দেখো আলাদা। চতুর্থটা একজনের যদি প্লাস হাফ হয় অন্যজনের অবশ্যই কিন্তু মাইনাস হাফ। তো এটাই হচ্ছে পাউলির অপবর্জন নীতি। পরবর্তী যে সূত্র সেটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। সেখানে কি বলা হচ্ছে, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট উপকক্ষে ইলেকট্রন পূর্তি যখন হয় তখন সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে
ততক্ষণগুলো কিন্তু ইলেকট্রনগুলো এককভাবে ওই কক্ষগুলো দখল করবে এবং ওদের ঘূর্ণন একই দিকে হবে। এটা আমরা পরে কিছু উদাহরণের সাহায্যে বুঝবার চেষ্টা করব। অর্থাৎ সমশক্তি সম্পন্ন কক্ষক, অর্থাৎ ধরো পিতে 3টে আছে, এই 3টে কক্ষ পুরোপুরি 3টে ইলেকট্রন দিয়ে ভর্তি হলে তবেই কিন্তু কোনো একটা কক্ষকে আরেকটা ইলেকট্রন মানে 2টো ইলেকট্রন হতে পারবে, তার আগে কিন্তু হতে পারবে না। মানে ধরো 4টে ইলেকট্রন আছে, সেটা 2টো কক্ষকে 2টো ভর্তি হবে এরকম হবে না, আগে 3টে কক্ষকে 3টে যাবে, তারপরে গিয়ে আবার প্রথমটা সেকেন্ড ইলেকট্রনটা আসতে পারবে। এটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটির মানে সহজ ব্যাখ্যা আর কি। তারপরে যে নিয়মটা আমরা শিখি সেটা হচ্ছে যে কক্ষক সমূহের শক্তির অনুক্রম, অফ বাউ নীতি, অফ বাউ প্রিন্সিপাল। এখানে বলা মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে এবং ক্রমান্বয়ে কি হবে উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। এরকম কখনোই হবে না যে নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ খালি থেকে ইলেকট্রন পরে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে চলে যাবে। তো এরকম আমরা পেয়েছি যেটা বর্ণালীবীক্ষণ পরীক্ষার ফলাফল থেকে, যে এই যে 1s হচ্ছে সবচেয়ে নিম্নতর শক্তি সম্পন্ন কক্ষপথ, তারপর 2s 2p, দেখো এখানে অ্যারো দিয়ে অফ-বাউ প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রন কোন কক্ষপথের পর কোন কক্ষপথে প্রবেশ করবে তার একটা নিশানা করে দেওয়া হয়েছে। এই অনুযায়ী, এই অর্ডার অনুযায়ী অফ-বাউ প্রিন্সিপাল মেনে ইলেকট্রন এখানে প্রবেশ করবে। এই অবধি বুঝে যাওয়ার পরে আমরা কি করতে পারি, কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে আমরা আলোচনা করছি। সেটা আমরা এই যে নীতিগুলো শিখলাম এই প্রিন্সিপালের ওপর আমাদের এই মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো তার ভিত্তিতেই আমরা লিখতে শিখতে পারবো। এখানে আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাসটা আলোচনা করছি। আচ্ছা, এখানে এই ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমাদের যদি এরকম হয় যে কোনো, প্রথমে তো আমি বলেছি সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো প্রথমে একটি করে ইলেকট্রন দিয়ে ভর্তি হবে, কিন্তু এখানে একটা n+l মান নিয়ম আছে যে যদি দুটো উপকক্ষের ক্ষেত্রে n+l এর মান সমান হয় তাহলে যে উপকক্ষের n এর মান কম সেই উপকক্ষে কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এইটা বোঝানোর জন্য, তো ধরো এখানে 3s 3p পরে দেখো ইলেকট্রন কিন্তু 4s এ যাচ্ছে, 3d তে যাচ্ছে না। 4s এ n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে 0 আর n+l হচ্ছে 4। 3d তে কিন্তু তোমার এটা হচ্ছে n+l এর মানটা কিন্তু বেশি, 3 + 2 5। সেই জন্য দেখো এখানে আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে, পরে 3d তে গেছে। তো এই কতগুলো নিয়ম আমাদের মনে রাখতে হচ্ছে। এখানে আমি তোমাদের পরিচিত কতগুলো মৌল নিয়েছি, তাদের পরমাণু ক্রমাঙ্ক লেখা আছে এবং সেই অনুযায়ী তাহলে এই কক্ষপথের শক্তি মাত্রা অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কি হবে সেটা পরপর লেখা আছে। যেমন সোডিয়াম 11 পরমাণু ক্রমাঙ্ক, দেখো 11টা ইলেকট্রনের বিন্যাস এখানে দেখানো হয়েছে, 1s2 2s2 2p6 3s1। ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3। এখানে আমি ক্রোমিয়ামেরটা একটু বলতে চাইবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, 1s2 2s2 2p6 3s2 3p6 এই অবধি হচ্ছে 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বা আর্গনের ইলেকট্রন বিন্যাস। সেজন্য তার পরবর্তী কালে এখানে আমরা আর্গনটা আগে লিখে দিই, মানে এই অবধি এখানে আছে ধরে নিতে হবে, তারপরে যেটা এক্সট্রা হচ্ছে সেটা আমরা পরেই লিখি। আচ্ছা, এখানে দেখো 24 আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস, তাহলে এরপরে আমাদের 3d4 4s2 হওয়া উচিত ছিল, কিন্তু এইখানে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রটা কাজে লাগে। এখানে ডি উপকক্ষ যেহেতু খালি রয়েছে সমশক্তি সম্পন্ন ডি কক্ষ, এখানে ওই জন্য 5টা ইলেকট্রন ভর্তি হয়েছে, তাহলে এটা হাফ ফিল্ড অরবিটালের জন্য এক্সট্রা একটা স্টেবিলিটি লাভ করে। এই জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু 4s2 না হয়ে 3d5 4s1 হয়েছে। এইটা একটা এরকম ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বা কপারেও আমরা এই একই জিনিস দেখতে পাই, 3d9 4s2 না হয় এখানেও 3d10 হলে যেহেতু ডি উপকক্ষটা পুরোপুরি ভর্তি হয়ে যায় সেজন্য এখানে সেই একটা এক্সট্রা স্টেবিলিটি সিস্টেমটা লাভ করে, সেজন্য এখানে 4s2 3d9 না হয়ে কিন্তু 3d10 4s1 হয়েছে। তো জিঙ্কের আর্গন 3d10 4s2 এরকমভাবে তোমরা এবার যদি নিজেরা প্র্যাকটিস করো তাহলে এটা তোমরা শিখতে পারবে। তো এসো এবার আমরা এই যে চ্যাপ্টারটা পড়লাম আজকে, যা যা পড়লাম তার উপর কিছু আমরা নিউমেরিক্যাল প্রবলেমস একটুখানি দেখে নিই। আচ্ছা, প্রথম যে সমস্যাটি আমি রেখেছি, একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যাংস্ট্রম হলে এর বেগের অনিশ্চয়তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা যেটা আছে সেটা ব্যবহার করেছি, যেটা থেকে আমরা পাই Δx × ΔV h/4πa। এখানে দেখো আমরা h প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা বসিয়েছি 4,
পাই এর মান বসিয়েছি, এম হচ্ছে ইলেকট্রনের ভর ইত্যাদি বসিয়েছি, এবং অনিশ্চয়তা ডেল এক্সটা আমাদের বলে দিয়েছে 1 অ্যাংস্ট্রম, সেটাও বসিয়েছি। বসিয়ে ডেল্টা ভিটা বেগের অনিশ্চয়তা কত সেই মানটা বের করে নিয়েছি। এখানে ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেটারে করে দিলেই হবে। দ্বিতীয় যে সমস্যাটা নিয়েছি, Fe+2 এবং Fe+3 আয়ন দুটির মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন। প্রথমেই এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো পরিষ্কারভাবে লিখতে হবে। আয়রন 26 পরমাণু ক্রমাঙ্ক, এরকম 30 অবধি অন্তত মুখস্থ থাকাটা দরকার, তাহলে তোমাদের সুবিধে হবে। তো আয়রনের যদি 26 হয় তাহলে এরকমভাবে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 18, 4:2 হলে 20, 3d6 হলে 26 হয়। Fe+3 মানে 3টে ইলেকট্রন কম, তাহলে 4:2 দুটো আর 3d6 এর একটা চলে যাবে, তাহলে দেখো 3d5 হবে। কিন্তু Fe+2 হলে শুধু 4:2টা যাবে, 3d6 অবধি তাহলে আমাদের লিখতে হবে। এবার এই দুটোর মধ্যে দেখো 3d5 যেখানে একটা হাফ ফিল্ড কনফিগারেশন আছে, তার মানে এটা অবশ্যই এক্সট্রা স্টেবিলিটি পাবে Fe+2 থেকে। Fe+3 আয়নটা সেই জন্য বেশি সুস্থিত হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র অনুযায়ী। তো এইটা ইলেকট্রন বিন্যাস লিখে এইভাবে ব্যাখ্যা করে দিলেই হবে। 3 নম্বর প্রশ্ন, 1 × 10⁷ মিটার পার সেকেন্ড গতিসম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য গণনা করো। অর্থাৎ যে ইলেকট্রনটা এই গতিবেগ নিয়ে আবর্তনশীল আছে তার ডি ব্রগলি থিওরি অনুযায়ী তরঙ্গদৈর্ঘ্যটা কত হবে। ডি ব্রগলি সমীকরণ আমরা ব্যবহার করব, ল্যামডা h/mv। এইচ এর মান তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বসিয়ে দিয়েছি, এম হচ্ছে ইলেকট্রনের ভর বসিয়ে দিয়েছি, ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, সবই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি যে দেখো তরঙ্গদৈর্ঘ্যটা কত কম, অর্থাৎ তরঙ্গ ধর্ম থাকলেও সেটা খুবই কম দেখা যায়, কারণ যত তার হচ্ছে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যত বেশি গতিবেগ নিয়ে এসে আবর্তনশীল তার তরঙ্গ ধর্মটা তত কম দেখতে পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তারপরেরটা, নিচের কোন অরবিটালগুলো সম্ভব নয়। 1p, 2d, 3s, 3f। এখানে 1p, 2d আর 3fটা সম্ভব না, কারণ 1 মানে হচ্ছে n এর মান হচ্ছে 1, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে l এর মান সেখানে একটাই হতে পারে, সেটা হচ্ছে 0, আর 0 এর জন্য একটাই উপকক্ষ সম্ভব, সেটা হচ্ছে s। p উপকক্ষ কখনোই সম্ভব নয়। আচ্ছা, সেরকম ভাবে n = 2 মানে l এর মান পাওয়া যাবে 0 আর 1, একটা হচ্ছে s একটা হচ্ছে p, সেখানে d কখনোই সম্ভব না। বা তোমার 3f এর ক্ষেত্রেও f হতে গেলে তোমার l এর মানটা তোমার 3 হতে হবে, যেটা n = 3 তে l এর ম্যাক্সিমাম মান হতে পারে 2, যেটা 3d অবধি হতে পারে। অতএব এই যে উপকক্ষগুলো দেওয়া হয়েছে এগুলো হওয়াটা সম্ভব না। এটা যেরকম ভাবে আমি লজিকটা দিলাম ওরকম ভাবে লজিকটা লিখতে হবে, যেটা এখানে লেখা নেই, লিখে তোমার ব্যাখ্যাটা করতে হবে। একই রকম ভাবে ফসফরাস পরমাণুতে 3f উপকক্ষ আছে কিনা ব্যাখ্যা করো। তো প্রথমেই আমরা ফসফরাস 15 তার ইলেকট্রন বিন্যাসটা লিখে নিয়েছি। তো এখানে দেখো একই যুক্তি দিচ্ছি, এল এর সর্বোচ্চ মান হচ্ছে 2 হওয়া সম্ভব, যেটা তোমার ডি উপকক্ষ অবধি বলা যায় যেতে পারে, কিন্তু এখানে তাহলে 3f উপকক্ষ কি করে হবে, তাই না? যেহেতু এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মানটা হচ্ছে 3, এল এর সর্বোচ্চ মান 2 হতে পারে, যেটা ডি উপকক্ষকে নির্দেশ করে, সেজন্য 3f উপকক্ষ এখানে থাকাটা সম্ভব নয়। আচ্ছা, নাম্বার 6, কোন মৌলের পরমাণুর 5f অরবিটালে 9টি ইলেকট্রন আছে, সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হবে এবং অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত উল্লেখ করো। তো 5f অরবিটাল মানে 7টা সেখানে কক্ষক আছে, সেখানে আমরা 9টা ইলেকট্রন আমরা হুন্ডের সূত্র অনুযায়ী রেখেছি, প্রথমে 7টাকেই ভর্তি করেছি, তারপর যেগুলো এক্সট্রা হয়েছে একটা একটা করে ভর্তি করেছি। তো এইভাবে দেখে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 5টা 2 7টা ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হচ্ছে আর দুটোর উল্টো দিকে হচ্ছে, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি 5। তো এরকম ভাবে তোমার ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, কোনো একটি ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা দুটি সেট নিচে লেখা হলো। একটা হচ্ছে n = 4, l3, m3, s হচ্ছে হাফ, আর একটা n3, l = 2, n = -2, s হচ্ছে 0। এদের মধ্যে কোন সেটটি ঠিক নয় এবং কেন? তো দেখো, s এর সম্ভাব্য মান যেখানে 0 দিয়েছে, আমরা পড়েছি যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হয় হাফ হবে নয় মাইনাস হবে, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে অথবা তার বিপরীত দিকে ঘূর্ণনকে নির্দেশ করে। এখানে 0 কিন্তু কখনোই হয় না, সুতরাং এইখানে যে সেটটা দেওয়া হয়েছে সেটা একদমই ভুল, এটা কখনোই হতে পারে না। আচ্ছা, তারপরে ধরো নাম্বার 8, কোবাল্ট ও আর্সেনিক আয়নের মধ্যে S+6 CO+2 ইলেকট্রন বিন্যাস লেখো। কোবাল্ট ও আর্সেনিকের পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে 27 এবং 33। তো এখানেও আমরা প্রথমে, তোমার যদি সুবিধা হয় তুমি 27টা আগে লিখে নিতে পারো,
তারপর সেখান থেকে দুটো ইলেকট্রন মাইনাস করে, যেমন কোবাল্টের ক্ষেত্রে 4s2টা মাইনাস করে হয়ে যাবে, তাহলে 3d7 অবধি লিখতে হবে। আর্সেনিকের ক্ষেত্রেও একইভাবে তুমি 33টা আগে লিখে নিতে পারো, তার মানে তোমার তখন 3টে বাদ গেলে কটা হচ্ছে তার সেটা তুমি হিসেবটা বুঝতে পারবে। এখানে যেমন 41 একটা ছিল, সেইটা বাদ দিয়ে তখন তুমি এটা লিখতে পারবে, ওটা মাইনাস করে এখানে বাকিটা এখানে লেখা হয়েছে। তো এখানে আমি কিছু প্রশ্নেও এখানে আমি 11-এর যেগুলো এসেছে হায়ার সেকেন্ডারি কাউন্সিলে সেখান থেকে কিছু প্রশ্ন নিয়েছিলাম, নিয়ে সেগুলো কীভাবে উত্তর দিতে হবে একটা আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এরকম অজস্র প্রশ্নের উত্তর করতে প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে তুমি পরীক্ষায় সঠিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। সেজন্য বইয়ের পিছনে অনেক প্রশ্ন আছে, অনেকের উত্তরও করে দেওয়া আছে, কিন্তু সেগুলো নিজের প্র্যাকটিস করার দরকার আছে। অন্য রেফারেন্স বইয়েরও সাহায্য নিতে পারো, নিয়ে এগুলো বারবার লিখে লিখে এটার এই ধরনের প্রশ্নের উত্তর আনসার দেওয়ার এবিলিটিটা তৈরি করতে হবে, অঙ্কগুলো করতে পারার এবিলিটিটা তৈরি করতে হবে। সেটা বারবার প্র্যাকটিস না করলে হওয়া সম্ভব না। আশা করি তোমরা সেগুলো এবার থেকে চেষ্টা করবে এবং নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পেরেছো, এই আশা রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ।